বাংলাদেশে একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা হচ্ছে ডাউটেবল। হাসিনা কিন্তু 2013 সাল পর্যন্ত এত কিছু করেনি, কিন্তু 13 সালের পর থেকে কিন্তু তার মনস্টার হওয়ার জার্নি শুরু। আপনি রান শুরু করে দিচ্ছেন কিভাবে আওয়ামী লীগের চেয়ে বড় মনস্টার হওয়া যায়। আজকে আপনি বলতেছেন তেল আছে, জাহাজ নাকি সব কক্সবাজারে দাঁড়ায় আছে, তাহলে এক কক্সবাজারে দাঁড়ায় আছে আর সংসদের মধ্যে তেল আছে। আজকে আপনি বলতেছেন তেল আছে, জাহাজ নাকি সব কক্সবাজারে দাঁড়ায় আছে, তাহলে এক কক্সবাজারে দাঁড়ায় আছে আর সংসদের মধ্যে তেল আছে। আর আমরা সারাদিন যারা একটা পাম্প দেখে, আমি গতকালকে গেছি ব্রাহ্মণবাড়িয়া, আমি ব্রাহ্মণবাড়িয়া গেছি আসছি রিক্স নিয়ে, একটা রাস্তায় আমি ভাবছি ঢাকার মধ্যে হয়তো ক্রাইসিস, ঢাকার বাইরে একটা পেট্রোল পাম্প আমি খোলা পাইনি। লাইন তো দূরে থাক, শেষে ব্রাহ্মণবাড়িয়া একজনকে রিকোয়েস্ট করে খালি 2000 টাকার তেল ঢুকাইছি বলে আমি আসতে পারছি। সো এই যদি অবস্থাটা হয় মনস্টার, আপনি তারপরে বলবেন না হাসিনা তো এটাই করছে। হাসিনা যে কথাটা সংসদে বলছে মানুষের চোখে, এটাকে বলা হয় যে কালো চশমা দিয়ে, যে উন্নয়নের নামে দেশকে ফোকলা করে দেওয়া, উনি তো তাই করলেন। আপনি আপনার কথা বলছেন এই যে এটা কেন বলছি ইন্ডিয়ার হাতে, এস আলমের হাতে আপনি ব্যাংক তুলে দিচ্ছেন কেন? এস আলমের হাতে আপনি ব্যাংক অধ্যাদেশ যে করলেন, করে এই যে করলেন যে এদের হাতে ব্যাংক ফিরে দেওয়া, আপনি এস আলমের হাতে ব্যাংক তুলে দিচ্ছেন কি কারণে? কেন আমি বলতেছি ইন্ডিয়ার হাতে এই বাটন? আপনার একটা কাজ দেখান তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, একটা কাজ দেখাতে পারবেন 57 দিনে যেটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভারত আপনাকে যে কারণে ক্ষমতায় বসাইছে আপনি সেই কাজগুলো করতেছেন। আপনি সংবিধানকে বাইপাস করে আবার সে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে হচ্ছে। ইটস এ নতুন ফর্ম অফ বাকশাল। ভাইজি একটু আগে বললেন আপনি একদলীয় কারণ বলছেন, আমি মেজরিটি পাইছি অতএব সব জায়গায় আমার লোক বসাই দেবো, এটার নাম গণতন্ত্র? একটা বই আছে, সেই বইটার নাম হচ্ছে বাংলাদেশ রিফ্লেকশন অন দ্য ওয়াটার, জেমস ডি নোভাক। ওটা আবার বাংলায় হয়েছে, যার নাম বাংলাদেশ জলে যার প্রতিবিম্ব। এই বইটার 238 নম্বর পাতার আমি 3টা লাইন একটু পড়ে শুনে আপনাকে। শেখ মুজিব হয়ে ওঠেন বাংলাদেশের বাকশালের এক আতঙ্কজনক ডিকটেটর, এবং তার 5 মাস পর জুন 1975-এ সাম্যবাদী ইন্দিরা গান্ধী হয়ে ওঠেন ভারতের ডিকটেটর। পাকিস্তানিরা যে হুঁশিয়ারি উচ্চারণ করে এসেছিলেন, অর্থাৎ বাংলাদেশ হজম হয়ে যাবে ভারতের পেটে, শব্দটা দেখেন, বাংলাদেশ হজম হয়ে যাবে ভারতের পেটে, তা অনন্ত সাধারণ মানুষের সামনে জল মান সত্য রূপে প্রতিষ্ঠিত হয়। দেখেন ডাক্তার, সত্য মানে প্রতিষ্ঠিত হয়। সো এই কথাটা এই কারণে আপনি যে প্রশ্নের সাথে প্রশ্ন করছেন তার সাথে জেমস ডি নোভাক এই বইটা সমস্ত অ্যাম্বাসেডর যারা আসেন তাদেরকে পড়ানো হয়। আর ভাইয়ের যে কথা বললেন ইন্ডিয়া হয়ে যাবে কেন, ভাই বললেন যে ইন্ডিয়ান এখানে ছিল কি ছিল না। শোনেন, কিছু প্রশ্নের উত্তর সহজভাবে দিতে হবে। আমার এখানে অনুপ চেটিয়া জেলে ছিল, তারপর যখন বন্দি এক্সচেঞ্জ হয় তখন কিন্তু অনুপ চেটিয়াকে জেল থেকে দেওয়া হয়েছে। অনুপ চেটিয়া কিন্তু গুলশানে থাকতে পারেনি। সো আপনি কোন অবস্থায় একটা দেশে কি স্ট্যাটাসে, আপনি রাজনৈতিক আশ্রয় নেননি, তাহলে কি স্ট্যাটাসে আপনি জেলের বাইরে থাকলেন? কি স্ট্যাটাস? যদি মামলা থাকে তাহলে আপনাকে জেলে থাকতে হবে, আর মামলা না থাকলে ওই দেশের কি, আপনি যদি বৈধ নাগরিক না হন তাহলে আপনাকে কি হবে, রাজনৈতিক অ্যাসাইলাম নিতে হবে। এর দুটার বাইরে তো কিছু থাকবে না। তাহলে ভাই যেভাবে ইন্ডিয়ার কথা বললে, ইন্ডিয়া এখনও আছে। শোন, আমি এর আগেও বলছি, চ্যালেঞ্জার রক্ষী বাহিনীর মধ্যে এমন ইন্ডিয়ান ছিল, ইন্ডিয়ানরা এই দেশে ইলিগালি কাজ করছে। এটা যদি ভাই যদি অস্বীকার করে, কারণ ইন্ডিয়ায় নিজে তার বাৎসরিক ইয়াতি দিচ্ছে, সবচেয়ে বেশি হাইয়েস্ট রিমিটেজ বাংলাদেশ থেকে নিয়ে গেছে। তার মানে কি বাংলাদেশে কি, আর আমি বিমানের লয়ার ছিলাম, বিমানে যে দেখে আমি চ্যালেঞ্জ করে বললাম, বিমানের পুরা সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এক ইন্ডিয়ান। আমি যে অবাক হয়েছি, ইন্ডিয়ান কি জন্যে? আমাদের দেশে চার্টার অ্যাকাউন্টেন্ট নাই? বললো না ভাই, এই উপরের এই 4টা পোস্ট ইন্ডিয়া ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না। আপনি জানেন এই অবস্থা ছিল হাসিনার সময়, এবং আমি তো বললাম যে আমি এই চ্যালেঞ্জ দিলাম যে যা দেখেন ওই সময় কিভাবে এই লোকগুলো তাদের সেখানে ছিল। তাহলে পরে যদি ভাই বলে যে না ইন্ডিয়ান ছিল না, কিছু করার নাই। দ্বিতীয় কথা শোনেন, ভারতের বিরোধিতা করা, ভারতের সাথে ইনসাফ ভিত্তিক সম্পর্ক চাই, নেইবার তো চেঞ্জ করতে পারবো না, কিন্তু ভারতের আধিপত্য মেনে ভারতের কাছে কি আমরা হায়দ্রাবাদ বা সিকিম হয়ে যাব? না। আর 71 প্রশ্নে একটা বারবার বলছি, 71 প্রশ্নে বাংলাদেশ জামাত ইসলামের 25শে মার্চের পরে যে ভূমিকা ছিল সেটা রাজনৈতিক ভুল ছিল, এবং সেই রাজনৈতিক ভুলের কারণেই কি হয়েছে আপনি একটা জিনিস দেখেন, আমি এই সুযোগে এটা একটু দেখা দিই। এই দেখেন, একটা অ্যাক্ট পাস করছে কিন্তু সেদিন পার্লামেন্টে, একটা অ্যাক্ট পাস করছে 2018 সালে হাসিনা
যে মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধার যে ডেফিনেশন 2018 সালে চেঞ্জ করছিল, এই বীর মুক্তিযোদ্ধার ডেফিনেশন সেটা কিন্তু আবার সেদিন চেঞ্জ করছে, করে এখানে মুসলিম লীগ থেকে অন্য তিনটা নিয়ে আসছে, যেটা একবারে একটা মিথ্যা। কেন মিথ্যা বললাম দেখেন, এই অর্ডারটার নাম হচ্ছে বাংলাদেশ ফ্রিডম ফাইটার ওয়েলফেয়ার অর্ডিন্যান্স। এখানে ফ্রিডম ফাইটারের যে ডেফিনেশন দেওয়া আছে তার মধ্যে জামাত ইসলাম কারো নাম দেওয়া নেই, কারো নাম দেওয়া নেই। প্রথম কথা হলো যে আপনি জাতিকে ভাগ করবেন। আমরা কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেন বললাম যে ভাইয়ের একটা কথা আমি ফিরে যাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন মারা গেছেন তার জানাজায় মানিক মিয়া এভিনিউতে লোক কেন দেওয়া যায়নি? কারণ উনি বিভাজন চাননি। উনি কি চাননি? বিভাজন চাননি। বিভাজনের যে রাজনীতি শেখ সাহেব করে গেছেন, একটা জিনিস আপনাকে বলি, শেখ সাহেব বঙ্গবন্ধু থাকতেন যদি সেই বিভাজনের রাজনীতি না করতেন, তিনি যদি ইসলামকে সরাসরি মূল উৎপাটন করতে না চাইতেন। আর বললেন না জিয়াউর রহমানের শাসনকাল কতটুকুন ভাই, 79 সাল থেকে 81, এই একটুকুন সময় উনি কি করে গেলেন যে মানুষের হৃদয়ে স্থান পাইলেন। উনি আল্লাহকে বিসমিল্লাহকে থেকে শুরু করে ইসলামের যেগুলো বিধান, কোন জিনিসটা, এবং এটাই বিষয়ে তো বাংলাদেশের একটা লোক খুঁজে পাওয়া যাবে না ওনার সততা নিয়ে। আজকে যত শাসক আছে বাংলাদেশে একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা হচ্ছে কি ডাউটেবল। সো একজন লোকের সৎ, আমরা তো আজকে কি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চাচ্ছি, সৎ মানুষকে মানুষ 2 বছরের শাসন আমলে ধারণ করলো, যারই ফল তো আজকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান পাচ্ছে। ওই জিনিসটা আর কি ছিল? ভারতীয় আধিপত্যবাদ বিরোধী। তাহলে ভারত বিরোধী ছিল কি প্রেসিডেন্ট জিয়া রহমান? এই ভারতীয় আধিপত্যবাদই তো তাকে মেরে ফেলছে। সেই জন্য তো আজ পর্যন্ত কি কোনো রিপোর্ট বেরোছে জিয়া রহমান হত্যাকাণ্ড নিয়ে? না। সংবিধান লঙ্ঘন করলে সে মনস্টার হবে, তাছাড়া মনস্টার হবে না। আপনি এবার একটা একটা করে খুব ভালো করে শোনেন। 31 দফা আপনি দিলেন, 31 দফা মানলেন না। 31 দফার প্রথম দফায় সংস্কার, আমি দফাওয়ারি গেলে আমি দেখা দিতে পারবো। আচ্ছা, জুলাই সনদ মানলেন না, গণভোট মানলেন না, বিশেষ কমিটির রিপোর্ট, এটা বিশেষ কমিটির রিপোর্ট, এই বিশেষ কমিটির রিপোর্টে সদস্য কতজন? সদস্য হচ্ছে 13 জনের মধ্যে 11 জনই হচ্ছে বিএনপির। বিশেষ কমিটির 10 নম্বরে ছিল 15টা অধ্যাদেশ এই খতে। সেদিন এটা জিজ্ঞাসা করছে সালাউদ্দিন সাহেবকে সাংবাদিকরা, উনি উত্তর দিতে পারেননি। বিশেষ কমিটির রিপোর্ট মানেননি। আপনি কি করছেন? 64টি জেলায় 15 খতে কি আছে যদি একটু খুলে বলতে? 15 খতে আছে হচ্ছে 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার বিল উত্থাপন করবেন। কোথায়? ওই 30 দিনের মধ্যে। সেটাও করলেন না। আপনি সমস্ত সিটি কর্পোরেশনে আপনার দলের লোককে বসালেন। 64টা জেলায় যারা পরাজিত এমপি প্রার্থী ছিল তাদেরকে আপনি বসালেন। ক্রিকেটের ফিল্ডে যা হলো তা তো হলোই। আরও লজ্জাজনক বলতেছি, সমস্ত বিশ্ববিদ্যালয়ে ভিসি চেঞ্জ করলেন। আরও বলতেছি কি করছেন, সেদিন আমি আমার কাছে ডাক্তারদের লিস্ট আসছে, ডাক্তার সাহেবকে, মুগদার প্রিন্সিপাল, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজে কি হিসাবে, ডিপার্টমেন্টে হেড হিসাবে। তাকে সেখানে বসতে দেয়নি ভাই, জয়েন করতে দেয়নি, না করতে দেয় তাকে এখন কি করছে, ওএসডি করে কোথায় নিয়ে গেছে? স্বাস্থ্য মন্ত্রণালয়। তো এই যে আপনার যা যা বলা, তারপর উনি বললেন, সেখানে একটা কথা বলেছেন বিএনপির পক্ষ থেকে, তারা বলছেন যে তারা যেহেতু ক্ষমতায়, তাদের লোকগুলোই তো তারা সেট আপ করবে। তাই এটাই যদি সংবিধান হয়ে থাকে তাহলে তো মনস্টার, এটাই তো হাসিনাও করছে রে ভাই। কথা যদি ডিফারেন্ট থাকে, আমি কেন বললাম হাসিনার চেয়েও ভয়ঙ্কর হয়ে 57 দিনে যদি হাসিনা কিন্তু 2013 সাল পর্যন্ত এত কিছু করেনি, কিন্তু 13 সালের পর থেকে কিন্তু তার মনস্টার হওয়ার জার্নি শুরু। আর উনি কিন্তু 57 দিনও করেন। আর একটা জিনিস বলে যে ভাই বললেন জনতার, আমি আপনাকে সাক্ষী রেখে বললাম এই অনুষ্ঠানে, গতকালকে ধানমন্ডির রাস্তা 2 ঘন্টা বন্ধ ছিল কেন? কোন প্রোটোকলে? মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের জন্য রাস্তা 2 ঘন্টা বন্ধ। এই পহেলা বৈশাখের দিন ধানমন্ডি 32-এর সামনে থেকে নিউ মার্কেট পর্যন্ত আপনি বলেন সস্তা পলিটিক্স করতেছেন। আমরা দেখলে তো সব দেখায় দিচ্ছি রে ভাই। আপনি প্রধানমন্ত্রী আমার কথা আগে শোনেন, কোন প্রোটোকলে আমি আমার বাচ্চাকে কি আমি এখানে নিয়ে আসতে বসাতে পারি? আমার বাচ্চা যত কোয়ালিফাইড হোক, আপনি অন্য দেশের ফরেন অ্যাফেয়ার্স এর সাথে কথা বলতেছেন কেন? বলতাম মনস্টার, কারণ আপনার প্রতিটা কার্যক্রম যেটা হাসিনা করেনি, হাসিনা তার বোনকে নিয়ে রাষ্ট্রীয় সফরে গেছে, সেটা আমরা কি করেছি? তীব্র নিন্দা জানাইছি না? কোন প্রোটোকলে সেদিন হাসিনার মেয়ে হাসিনার বোনকে নিয়ে গেল? শেখ রেহেনাকে, হুইজ শেখ রেহেনা। আজকে আপনি তো একই কাজ করতেছেন দেশে। আপনার সেদিন আমি বারবার বলতেছি, যত ফরেন
অ্যাডভাইজার আসতেছে, মন্ত্রী আসতেছে, সেখানে থাকবে কি রাষ্ট্রীয় প্রোটোকল। তাহলে আপনি প্রোটোকল দেন আপনার মেয়েকে। প্রথম কথা ঠাকুর ভাই বা বিএনপির যারাই আছে কর্মী সবাই জীবন দিয়ে দিল। এই যে পারিবারিক তন্ত্রের কাঠামো, এই কাঠামোই তো আমরা ভাঙতে চাইছি, এই কাঠামোই তো মনস্টার তৈরি করে দিচ্ছে। সেই কাঠামোর মধ্যে তো আপনি ঢুকে যাচ্ছেন, সেই কাঠামোর মধ্যে তো আপনি ঢুকে যাচ্ছেন। এবং যেটা ভাই বললেন সংবিধান লঙ্ঘন করে হলেই তো আপনি মনস্টার হবেন। 7-8 দিনে আমি দেখতে পাচ্ছি মনস্টারের বাচ্চা না, আপনি মনস্টারে হয়ে যাওয়া শুরু করেননি, আপনি রান শুরু করে দিচ্ছেন কিভাবে আওয়ামী লীগের চেয়ে বড় মনস্টার হওয়া যায়। এবার আপনার প্রশ্নের উত্তর দিই। আপনার প্রশ্নটা ছিল হচ্ছে আপনি বলেছেন যে তারেক রহমানের সুইচ আমি সুইচটা কেন এই কথাটা বলছি শোনেন। উনি আজ পর্যন্ত 3টা জিনিসের ব্যাখ্যা দিতে পারেননি। এবং এই জুলাই সনদ একটু আগে যে বললেন না, জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, এই জুলাই সনদটা কি? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আপনি বলেন তো আমাকে, গত 18 মাস বিনা চিকিৎসায় মানুষ মারা গেছে? আপনার ফরেন মিনিস্টার ইন্ডিয়ার মাটিতে যে বললো মেডিকেল ভিসা পাওয়া যায়নি বলে এদেশের মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে। আপনার ফরেন মিনিস্টার, আপনি যে দেশে নিজেদের সারের জন্যে, আপনি যদি কালকে ইন্ডিয়ার পেপার দেখেন সারের জন্য যেন হাহাকার কৃষক বিদ্রোহ শুরু হয়েছে, আপনি সেই দেশ থেকে সার চাচ্ছেন। আপনি ইন্ডিয়াতে আছে মাত্র 2টা রিফাইনারি, ইন্ডিয়াতে আছে মাত্র 2টা রিফাইনারি। একটা রিফাইনারি হচ্ছে উড়িষ্যায় আর একটা হচ্ছে গুজরাটে। উড়িষ্যার রিফাইনারির কোনো এক্সট্রা রিফাইন করার কোনো ক্যাপাসিটি নাই। গুজরাটের রিফাইনারিতে আপনি যদি রিফাইন করে তেল নিয়ে আসেন, তার চেয়ে আমার মালয়েশিয়া থেকে নিয়ে আসার কস্ট কম। আপনি বলতেছেন তেল রাশিয়া থেকে নিয়ে আসা গুজরাটে রিফাইন করে এখানে নিয়ে আসবো। আপনি আবার কি করছেন, জুলাই সনদ বাদ আপনার ইয়ার যা বলতেছে বাংলাদেশের পুলিশকে এবং আর্মিকে ট্রেনিং দেওয়ার জন্য ইন্ডিয়া থেকে সৈন্য আসবে। আপনি এখন পর্যন্ত 57 দিনে শুনলাম না, যেমন ফ্যামিলি কার্ড এগুলো করুন। আপনি তো প্রথমে বলছেন তিস্তা ব্যারেজ প্রথম দিনই করব। কোথায় তিস্তা ব্যারেজের প্রকল্প কোথায় গেল? তিস্তা ব্যারেজ, আমার পাংশার ব্যারেজ কোথায় গেল? আমার মিরেশ্বরের প্রজেক্টের কথা আপনি বলেন না কেন? আপনি লালমনিরহাট এভিয়েশন প্রজেক্টের কথা বলেন না কেন?